সুপ্রিয় দর্শক, আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের আমন্ত্রণ জানাই ব্যাংকক নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে। এটি আসলে বইয়ের আড্ডা। এই আড্ডার আজকের এই পর্বের মধ্যমণি হিরণময় হিমাংশু, লেখক এবং প্রকাশক। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছে। তারপরে আমি প্রথমেই জানতে চাই আপনার লেখালেখি, কারণ বইয়ের অনুষ্ঠান, কিভাবে লেখক হলেন, কিভাবে কবিত্ব শুরু করলেন? আমি আসলে ক্লাস 2 বা 3 থেকে যখন আমরা কেবল ছন্দ মিলিয়ে মিলিয়ে ছড়া বা ছোট ছোট ইয়েগুলো পড়তাম, তখন থেকে আমার মনে হঠাৎ করে একটা কবিতা চলে আসে। শুনি। সেটা কবিতাটা লিখেছিলাম যে আমার মনের বেদনা তুমি কবু বুঝিবে না। সেটা কোন ক্লাসে বসে লিখেছেন? ক্লাস 3 তে লিখেছিলাম। অকালপক্ষ। এটা আসলে এটার উৎসাহটা আমি পেয়েছিলাম যে আমাদের ঘরে একটা ছবি টাঙানো ছিল। এই ছবিতে শরৎচন্দ্র, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এরকম 5 জনের, সুকান্ত, আগে এরকম একটা ছবি থাকতো। তো এটা দেখে দেখে আমার মনে হতো যে এরা তো আমাদের মতো মানুষ, তাদের ছবি আমাদের ঘরে যদি থাকে তাহলে এরা আসলে কি করেছিল। আপনি ওই ক্লাস 3 তে অমরত্ব চেয়েছেন? হ্যাঁ, ওরা কি করেছিল এটা আমি জানতে চেয়েছিলাম। তখন আমাকে যারা বুঝিয়েছিল, যারা লেখালেখি করতো, এইভাবে করতো, বই পড়তো, তখন আমার মনে এই ক্রিয়াটা থেকে আসলে লেখালেখির ইয়েটা চলে আসে। ব্যাপারটা কি এমন যে তখন আপনি বই পড়া এবং তাদের মতো হতে চেয়েছেন বিধায় পরে আপনার লেখালেখি ছাপা হয় নাই বলে প্রকাশক হয়েছেন? কারণ আপনার আরেকটা পরিচয় আছে, প্রকাশক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু না, লেখালেখি ছাপা হয়নি সেটা না, আমি মজা করলাম। হ্যাঁ, যে বিষয়টা দাঁড়াচ্ছে সে তখন আমরা অনেক এমন একটা গ্রামের প্রান্তিক অঞ্চলে থাকতাম, আমাদের এখান থেকে কোনো ম্যাগাজিনও বের হইতো না বা কিছু বের হইতো না, আমাদেরও না। হ্যাঁ, আমি লিখে লিখে ডায়েরির মধ্যে রাখতাম। তো একদিন আমি যখন ক্লাস 8-এ, তো আমার ডায়েরিটা হারিয়ে যায় আমার স্কুলে। তো আমার এক স্যারের হাতে চলে যায়। উনি তখন এগুলা দেখে বলে, এটা তো অনেক কবিতা ভালো হয়েছে তোমার, দেখি কি করা যায়। তখন স্কুলে সবাই আমাকে ধরেন, যত অনুষ্ঠান হতো আমাদের, জাতীয় পর্যায়ে যে অনুষ্ঠানগুলো হতো, উপজেলা, জেলা, বিভাগ, এগুলাতে আমাকে উনি স্বরচিত কবিতা আবৃত্তিতে নিয়ে যেতেন। আপনি তখন থেকে একজন লব্ধ প্রতিষ্ঠিত কবি হিসেবে আবির্ভূত হলেন। তখন আমি সব জায়গায় ধরেন, আমাকে যখন এমন একটা হয়েছিল 2-3 বছর পর, যে স্বরচিত কবিতায় আর কেউ আসতো না আমাকে দেখলে, কারণ লিখতে পারতো না কেউ, এবং আপনি মাস্ট। হ্যাঁ, আপনি ডাক পেতেনই। আমি ডাক পেতাম। তখন আমাকে স্কুলে স্যাররা কবি সাহেব বলে ডাকতো। বাহ। হ্যাঁ, তো এই যে আমার যাত্রাটা, পত্রিকায় আমার লিখিত প্রকাশ, কবিতা আমি দেখছি অসংখ্য বলবো না। আমি প্রথম দেখছি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, যখন আমি তখন আমার কবিতা প্রথম আমি প্রকাশ করার অনুপ্রেরণা বা সুযোগ পেয়েছি। 2007 সালে আমার একটা কবিতার বই আসে প্রথম। নাম কি ছিল? নাম ছিল একটি বন্ধা কাব্যের পংক্তিমালা। ওকে। আর 2008 সালে আমার একটা গদ্য গ্রন্থ আসে, ছোট গল্পের বই, এটা কুমারী মায়ের উপাখ্যান। এরপরে আমি আর বই বের করার উৎসাহ পাইনি। কেন উৎসাহ পাইনি? না, হ্যাঁ, সেটা তো অবশ্যই, আপনারা তো আমাদের এখানকার যে বাজার তো বুঝে নেই। কিন্তু আমি লিখছি, ভালো কিছু গল্প লিখছি, বিভিন্ন ম্যাগাজিনে আমার গল্প গেছে। এরপরে বাংলা একাডেমির একটা আমাদের লোকজ সংস্কৃতি বিকাশ কর্মসূচি ছিল, ওইটাতে আমি দিনাজপুরের লোক সংস্কৃতির সংগ্রাহক হিসেবে কাজ করেছি। গবেষণার কাজ আছে আমার, আমি ধরেন বাংলাদেশের লোক দেবদেবী নিয়ে একটা গবেষণার কাজ করতেছি, প্রায় শেষের দিকে। গবেষণাটা আমার, আপনি কবি থেকে গবেষক? হ্যাঁ, কবিতা। তবে এক্ষেত্রে কিন্তু আমি একটা মনে হয়, আমি অন্য লেখকদের উদ্দেশ্যেও বলতে চাই, আমি একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি। আমি কবিতা দিয়েই শুরু করেছিলাম, তখন আমি কলেজে পড়ি বা তারও আগে, আপনার মতোই। তবে অত প্রিকসিটি ছিল না যে ক্লাস 3-তেই কারো বেদনা বুঝে যাব, সেটা আমার হয়নি। বাট আমার মনে হচ্ছে কবিতা মানুষ পড়ে, তবে কিনে পড়ে না। এটা যখন আমি দেখলাম, তখন আমার মনে হলো যে গদ্যে ফিরি। তো গদ্যে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন সৈয়দ মনিরুল ইসলাম স্যার বললেন, আমি তখন ইংরেজিতে কবিতা লিখতাম, যে লিখতে চাইলে তুমি আরো গতিশীল কোনো জায়গায় যাও। মনে হলো ডিটেকটিভ ইটস এ ভেরি গুড প্লেস, কারণ গোয়েন্দা গল্প একবার যদি কেউ টেনে নেয় পড়ে। আপনার কি মত? আমরা ডিটেকটিভ আড্ডা অংশ হিসেবে প্রশ্নটা করলাম। গোয়েন্দা অ্যাডভেঞ্চার, হ্যাঁ, মানুষ ধরেন আপনার একটি খুনের প্রস্তাবেই আমি দেখছিলাম যে আপনি লিখছেন যে বস্তুগতভাবেই মানুষ অপরাধ প্রবণ, জন্মগতভাবে, মানুষের উৎপত্তিটা যদি আপনি দেখেন, যে ধরেন এটা যদি আপনি ঐশী গ্রন্থগুলোর দিকে আমরা যেগুলো বলি আর কি যান, দেখেন যে ওই যে একটা আপেল খাওয়ার কাহিনী, একটা অপরাধ কিন্তু সে করেছে, তাই না? এই যে অপরাধ প্রবণতা মানুষের, এবং মানুষের, তাই না, মানুষের যে আসলে এই ধরেন এটা তখন হয়তো তারা আবিষ্কার করতে পারেনি যে সেটা অপরাধ কিনা, কিন্তু বরাবরই আমাদের আসলে অপরাধ
নিষিদ্ধ। রহস্য নিষিদ্ধ যেগুলা ব্যারিকেড দিব আমরা এটা ভাঙার চেষ্টা করি আমরা মানুষজন, তাই না? এই ক্ষেত্রে আসলে গোয়েন্দা গল্প যেটাকে আমরা বলি সেটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কি আছে রহস্যটা কি। মানে আপনার তো অলোকেশ রায় নামে গোয়েন্দা গুবলু, এটা নিয়েই তো এখন মানুষ বেশ বলে। মানে আপনার ধরেন নাম বলার আগে বলে ওই যে অলোকেশ রায়ের লেখক। বইমেলা নিয়ে কিছু শুনতে চাই, আপনি প্রকাশক হিসেবে বলবেন এবারে বইমেলায় কি দেখছেন বা গতি প্রকৃতি কি? আমরা বইমেলা কেন্দ্রিক যে বইমেলা আসলে আমরা তো দেখি যে আসলে দ্বিতীয় সপ্তাহ থেকে বইমেলাটা জমে ওঠে। তাহলে এখনো যেহেতু এই আজকে থেকে মানে ধরেন হয়তো আমরা দেখবো অন্যরকম একটা চরিত্র, কয়েকদিন ঢিলে তালেই ছিল। তো প্রকাশক হিসেবে যদি আমি বলি, তা আমার আসলে মানে আপনারও বই আমরা করেছিলাম যখন আমার যৌথ প্রকাশনী ছিল। তারপর হচ্ছে আমি যখন প্রথম আমার একক প্রকাশনী নিয়ে আসি শুদ্ধ প্রকাশ, তখন আপনার একটা বই করলাম আমি লালু বিলির কাণ্ডকীর্তি, রাইট? হ্যাঁ, এই বইটা বেশ ভালো আমাদের স্টল থেকে এখনো বিক্রি হয়, সেই 4-5 বছর হয়ে গেছে। আমরা একটু শিশু সাহিত্য দিয়ে কথা বলতে চাই। শিশু সাহিত্য নিয়ে আপনি মানে আসলে তাদেরকেই আমাদের ফোকাস। হ্যাঁ, আমার ওই জায়গাটায় আমি আসছি যে আমার আসলে শিশু কিশোরদেরকে টার্গেট করে আমি আত্মজীবনীমূলক ওই গ্রন্থমালাটার নাম দিয়েছি কিশোরবেলা। এই কিশোরবেলা শিরোনামে আমি এখন পর্যন্ত 20 জনের আত্মজীবনী নিয়ে আসছি। এবারও 2 জনের আসবে, একটা রামেন্দ্র মজুমদার আর হচ্ছে মাকিদ হায়দারের আত্মজীবনী আসবে। শিশু কিশোরদের বিষয়ে যে বললেন আপনি, মানে আমার ধারাটা ঠিক হচ্ছে কাজের ধারাটা আর কি, মানে শিশুদের নিয়ে ভাবা। যেমন আমার একটা মাথার মধ্যে নাম ঘুরঘুর করছে, আমার দাদু বেলা। এটা অনেয়ার বলে ফেললাম, এটাকে কোট করে না নিয়ে যায়। আমার ইচ্ছা আছে যে আমার কৈশোর নিয়েও আমি লিখবো আমার দাদু বেলা, বিকজ দাদুর সঙ্গে আমার ঠাকুরদার সঙ্গে আমার অন্তমিল ছিল দুর্দান্ত। তারপর শিশু সাহিত্যের ধারাটা একটু বলবেন, যে আমরা যে ধরনের বই শিশুদের হাতে তুলে দিতে চাই সার্বিকভাবে, অন্যান্য প্রকাশনা বা সবাই মিলে আসলে সেদিকে আমরা নজর দিচ্ছি কিনা? মানে প্রকাশক হিসেবে যদি বলেন, তাহলে সার্বিক অর্থে গত কয়েক বছর শিশু সাহিত্যের নামে যেগুলো আমরা দেখছি বা আমাদের এখানে যেটা হয় আর কি, অধিকাংশই আসলে শিশু সাহিত্য না। মানে একটা শিশু সাহিত্য তৈরি করতে গেলে, মানে আমি প্রকাশক হিসেবে যখন একটা পাণ্ডুলিপি এডিট করতে যাই, একটা লেখকের পাণ্ডুলিপি পাই, তখন শিশু সাহিত্যের নামে যখন আমাকে দেয়, তখন আমি দেখবো যে আসলে এটা কোন বয়সের বাচ্চাদের জন্য লিখছেন, তার ভাষাটা ওরা কমিউনিকেটটা করতে পারে কিনা, যোগাযোগটা তৈরি করতে পারে কিনা। এই জায়গাটায় গিয়ে দেখি যে অনেক শিশু সাহিত্যিক 7টা-8টা বই বের হয়ে যাচ্ছে এবার বইমেলায়, কিন্তু গুরুচণ্ডালী দোষ যায় নাই, কিন্তু বাক্য গঠনটাই হয় না শিশুদের জন্য যে ধরনের বাক্য গঠন। এটা আমাদের বাংলাদেশের সার্বিক একটা পরিস্থিতি। এখানে প্রশিক্ষণ দরকার, এখানে শিশু সাহিত্যে অবশ্যই কর্মশালার দরকার, শুধু ভালোভাবে। কারণ হচ্ছে বাইরে দেখেন আপনি, আমাদের বাংলা ভাষায় যদি দেখেন পশ্চিমবঙ্গে, ওদের শিশু সাহিত্য কিন্তু বড় লীলা মজুমদারের বই এখনো পড়ি। হ্যাঁ, আর আমাদের ধরেন অসম্পাদিত বই মেলায় অনেক বেশি আসে। শিশু কিশোরদের পাঠের যে অভ্যাস, এটাকে উস্কে দেওয়া, এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করণীয়? এটা আসলে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি। ধরেন খুব ছোটোবেলায় যখন ধরেন আমি কেবল পড়তে শিখছি, তখন বাড়িতে অনেক বই দেখতাম আমি। এগুলো হয়তো রামায়ণ, মহাভারত, বিভিন্ন পুরাণ, উপপুরাণ, বা দেখতাম যে খ্রিস্টান চার্চগুলা থেকে অনেক বই ফ্রি আসতো ইয়েতে, এরকম অনেক বই ছিল। হ্যাঁ, বা কোরআন শরীফের অনুবাদও আমাদের বাড়িতে ছিল। মানে সব ধরনের বই ছিল বলেই মনে হয় আমি পড়তে পারছি, ছোটবেলা থেকে পড়ার অভ্যাসটা তৈরি হয়েছে এবং লেখার অভ্যাসটা তৈরি হয়েছিল আমার। এই জন্য আমার মনে হয় পরিবার থেকে শুরু করতে হবে। শিক্ষক হিসেবে শিক্ষকদের ক্ষেত্রে একটা ভূমিকা থাকে। আপনার শিক্ষক তো আপনাকে আমাকে আবিষ্কার করছে, ধরেন আমার ওই শিক্ষকের নাম ধরেন হাবিবুর রহমান। ওই স্যার যদি ধরেন ওই প্রক্রিয়াটার মধ্যে মানে আমাকে না পেতো বা আমাকে উৎসাহ দিয়ে সামনের দিকে না নিয়ে, তাহলে আপনার জীবনের তাহলে আমি এরকম ধারায় চিন্তা করতে পারতাম না যে আমি আসলে লেখক হব, প্রকাশক হব। অর্থাৎ পারিবারিক পরিমণ্ডল যদি সেরকম হয়, বইমুখী হয়, এবং যদি শিক্ষার পরিবেশ বা স্কুলগুলোতে যদি এরকম পরিবেশ তৈরি করা যায়, তাহলে আমাদের একটা সম্ভাবনা আছে আর কি। সঠিক। অর্থাৎ এখানে আমাদের পরিবার যেহেতু প্রাতিষ্ঠানিক সবচেয়ে ছোট্ট ইউনিট, সবচেয়ে মৌলিক জায়গা, বাবা মাকে সময় দিতে হবে। বাবা মাকেই সময় দিতে হবে প্রথম, কারণ বাবা মার কাছ থেকে সব শিখে। তো বাচ্চা মানে সন্তান যারা আছে, তারা যদি বাড়িতে বই দেখে, অন্তত বই না পড়লেও, বাবা মারা না পড়লেও, আমি মনে করি যে বই রাখার অভ্যাসটা তৈরি করতে হবে। এবং এটা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম। একটা উদাহরণ আমি দিতে পারি, যেমন ধরেন আমি যেহেতু দীর্ঘদিন লিখি, আমার ছোট ছেলেরা জন্মের পরেই সে বই দেখে সে জানে ডান পাশে তার বাবার ছবি থাকে, সে কিন্তু ছবি, সুতরাং একই শব্দ ছোটদের জন্য রিপিট করতে হয়, তাহলে ওই শব্দগুলো তারা শিখে ফেলে, এবং সেগুলো অবশ্যই সহজ সরল প্রাঞ্জল হওয়া বাঞ্ছনীয়। এটা আসলে অনেক গবেষণার বিষয়, আসলে বাচ্চারা কোন ধরনের বই পছন্দ করে, এইরকম বই তৈরি করতে হবে। শিশু একাডেমির একটা দায়িত্ব থেকে যায়। হ্যাঁ, শিশু একাডেমির একটা দায়িত্ব থেকে যায়, কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা তো আসলে ভালো কিছু হয় না, তাই না? এখানে আমলাতান্ত্রিক জটিলতা থাকে, পলিটিক্যাল একটা
মানে প্রভাব থাকে। কিন্তু এই আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ, আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এখান থেকে আসলে কি রাষ্ট্রীয় পর্যায়ে আছে অনেক ধরনের নীতি নির্ধারণী পর্যায়ে যে স্কুলগুলোতে বই রাখার বিষয়, ওরকম পাঠ্যসূচিতে ওরকম বিষয় রাখার বিষয়, কিন্তু আমার মনে হয় পরিবারকে অনেক বেশি সময় দিতে, বেশি বাচ্চা সন্তান নিজের সন্তানের। হ্যাঁ, এবং আমি আর একটু বাড়িয়ে বলতে চাই, শুধু বইয়ের কথা বাদই দিলেন, আপনি যদি আপনার সন্তানকে বাবা মা হিসেবে সময় না দেন, যদি তাকে বেরিয়ে আসার সময় দেখছেন সন্তান ঘুমোচ্ছে, রাত 12টায় ফিরলেন তখনও সন্তান ঘুমোচ্ছে, ওই সন্তান তো কখনো জাগবে না, সে তো ঘুমিয়েই থাকবে। কারণ বাবা হিসেবে, পরিবারের কর্তা হিসেবে মনে করতে হবে সে কিন্তু আপনার আমানত। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে দাদা অশেষ ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আশা করছি পরে আবার কখনো আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। প্রিয় পাঠক এবং দর্শক, আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে আগামী পর্বে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।